একটা ছোট মন্ত্রিসভা হবে, তবে এই মন্ত্রিসভায় নিশ্চয়ই যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। এবং মন্ত্রিসভায় আমরা আশা করি যে দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই, এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন, যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। স্যার, জোটের সদস্যদের মন্ত্রিসভায় থাকার যারা নির্বাচিত হয়েছে সে বিষয়ে আসলে কোনো ধরনের আপনাদের ধারণার জায়গা আছে? জোটের যারা সদস্য জোটের সদস্য আমি আশা করি তারা থাকবেন। কজন থাকবেন ঠিক বলতে পারছি না, তবে তারা থাকবেন। স্যার, আমরা দেখেছি যে আপনারা যে প্রার্থী দিয়েছিলেন নির্বাচনে, তাদের মধ্যে নবীন এবং প্রবীণের একটা বিষয় ছিল। মন্ত্রিসভায় কি আমরা এরকম দেখতে পাবো? নিশ্চয়ই আমরা আশা করছি যে এই মন্ত্রিসভা নবীন এবং প্রবীণের সংমিশ্রণে গঠিত হবে। স্যার, কত দেশের সদস্য বিশিষ্ট হতে পারে? এটা ঠিক জানি না। স্যার, দেশের যে অর্থনৈতিক অবস্থা বলা হচ্ছে চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন, হ্যাঁ। সেক্ষেত্রে নতুন যে সরকার গঠন হচ্ছে কালকে এবং আপনি সেই সরকারের অংশ, কি মনে হচ্ছে চ্যালেঞ্জটা আসলে কোন জায়গাটা সবচেয়ে বেশি বড়? অর্থনীতিকে পুনরুদ্ধার করা, বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা, এটাই হলো প্রধান চ্যালেঞ্জ। জনগণের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত করা সব সরকারের জন্য এটি একটা চ্যালেঞ্জ। আগামী সরকারের জন্য এটি একটি চ্যালেঞ্জ হবে। আরেকটি চ্যানেল রয়েছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘোরতর অবনতি হয়েছে। গত 1.5 বছরে তেমন কোনো উন্নতি আমরা দেখিনি এই সেক্টরে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সঠিক মাত্রায় নিয়ে আসা, জনগণের প্রত্যাশার সাথে যাতে এর মিল থাকে সেই পর্যায়ে উন্নীত করা, এটা একটি বড় চ্যালেঞ্জ হবে। তারেক রহমান বিরোধী দলের নেতাদের বাসায় গিয়েছেন, আপনার কি মনে হচ্ছে এবার বিরোধী দলের নেতারা ভূমিকাটা কেমন রাখতে পারেন এই সংসদে? তার এই জেস্চারটা বাংলাদেশে একেবারেই নূতন এবং এটি বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সুবাতাস বয়ে নিয়ে এসেছে এবং এর জন্য জনগণও তাকে খুব ধন্যবাদ জানাচ্ছে। আমরা বিরোধী দল যারা, সংসদে তো একটা বিরোধী দল থাকবে, তাদের সাথে ভালো সম্পর্ক আশা করি। তারা সরকারের গঠনমূলক সমালোচনা করবেন এটাই আশা করি এবং জনগণকে বিপদে ফেলবেন না। কথায় কথায় রাজপথ অবরুদ্ধ করে জনগণকে, হাসপাতালের রুগীদেরকে কষ্ট দেবেন না বলে আশা করি। আরেকটি কথা দুঃখজনক যে আজকে আমরা এখনও শপথই নেই, আজকেও আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। এটি বাংলাদেশের জন্য ভালো সাইন নয়। অপেক্ষা করতে হবে। আমি মনে করি বিরাট একটি বিরোধী দল। এই সংসদ আমার জন্যে 7ম সংসদ হবে। 7মবারের মতো আমার এলাকাবাসী আমাকে নির্বাচিত করেছে। অত্যন্ত সুষ্ঠু একটি নির্বাচন হয়েছে। এত সুষ্ঠু নির্বাচন আমি যে 10টি নির্বাচন করেছি, এত সুষ্ঠু নির্বাচন দেখিনি। তো এখানে সরকারকে তো দায়িত্ব পালন করতে সচেষ্ট হতেই হবে, সাথে সাথে বিরোধী দলকেও বাংলাদেশের জনগণের সুখ দুঃখের কথা চিন্তা করে কর্মসূচি দেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ দেখতে চাই। বাইরের পৃথিবীতে আমাদের বন্ধু থাকবে, কোনো প্রভু থাকবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি সরকার কখনোই কোনো ধরনের আপোষ করবে না। শেষ বিষয়, আপনি তো সাবেক ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। না, ক্রীড়ামন্ত্রী ছিলাম না কখনো। আমি পানি সম্পদ, বাণিজ্য, পাট এসব ছিলাম। তো এইবার হচ্ছে যে ক্রীড়া নিয়ে হচ্ছে যে বিএনপি সরকার একটা আলাদা পরিকল্পনা রয়েছে, সেটাকে আসলে কীভাবে দেখছেন এবং কীভাবে মূল্যায়ন করলে আসলে বাংলাদেশের সেই প্রকৃত খেলোয়াড়দের হওয়ার সম্ভাবনা আছে? ক্রীড়ার ক্ষেত্রে অনেক কিছু করার আছে বাংলাদেশের এবং ক্রীড়ার মান ক্রমশ নিম্নগামী একজন সাবেক খেলোয়াড় হিসাবে এটি আমি মনে করি। সুতরাং সরকারের উচিত হবে ক্রীড়াকে আরও প্রসার করা, বিশেষ করে জেলা উপজেলা লেভেলে যাতে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেদিকে মনোনিবেশ করতে হবে। কেবলমাত্র স্টেডিয়াম বানালে হবে না, আমাদের খেলাটাকে আরও ছড়িয়ে দিতে হবে এবং স্কুল কলেজ থেকে প্রতিশ্রুতিশীল তরুণদেরকে বের করে এনে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। আমাদের মেয়েদের টিমও এখন ভালো খেলছে এবং সাম্প্রতিককালে এই যে এখন T20 ওয়ার্ল্ড কাপ চলছে, একে বাংলাদেশকে দুঃখজনকভাবে বাদ দেওয়া হয়েছে, বাংলাদেশের প্রতি অবিচার করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের অবিচার যাতে কোনো আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা না করে সেই জন্য তাদের সকলের কাছে আবেদন রইল। বাংলাদেশের মানুষ অত্যন্ত ক্রীড়াপ্রেমী, তারা ভালো খেলা দেখতে চায় এবং আমাদের ক্রিকেট এবং ফুটবলে এখনও
জনপ্রিয়তার কারণে তাদের অনেক ভবিষ্যৎ রয়েছে এবং সরকারের উচিত ক্রীড়াক্ষেত্রে বাজেট আরও বাড়িয়ে দিয়ে তাদেরকে জনগণকে ক্রীড়ানুরাগী করা, যাতে করে মাদকের কুফল থেকেও জনগণ অনেকটা রক্ষা পাবে যদি ক্রীড়াক্ষেত্রে সরকার আর আন্তরিকভাবে কর্মসূচি নেয়। স্যার, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনেকই সন্দেহান আছে এখন। আপনার ধারণা কি, এই সন্দেহটা কেন করছে না? এটা আস্থা নিতে পারছে না? মানুষের কোনো সন্দেহ নাই। দেখেন, মানুষ যেভাবে ভোট দিয়েছে, কত কথা শুনেছে যে ইলেকশন হবে না, হইলেও বিচ্ছিন্নতা হবে, তারপরে অভ্যুত্থান হবে, পরাশক্তিরা ইন্টারভেন করবে, নানা রকমের কথা। দেখেন, বাংলাদেশের জনগণ কত দৃঢ় প্রতিজ্ঞ। আমি বাংলাদেশের সাধারণ মানুষকে স্যালিউট জানাই 12ই ফেব্রুয়ারিতে শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দেওয়ার জন্যে, এবং এই ঐক্য বাংলাদেশের সম্পদ। আগামী দিনে এই ঐক্যের কারণেই বাংলাদেশে এগিয়ে যাবে। কোনো পরাশক্তি বা অন্য কোনো শক্তি বাংলাদেশকে দাবিয়ে রাখতে পারবে না। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, রমজান শুরু হচ্ছে, তো আপনারা দায়িত্ব নেওয়ার পরপরই আসলে যখন রমজান শুরু হচ্ছে, রমজানে আমরা তো দেখি বাজারের একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকে। এই চ্যালেঞ্জটা আপনারা মানে যে লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা কীভাবে মোকাবেলা করবেন? এটা কালকে শপথ গ্রহণের পর বাণিজ্য মন্ত্রীকে করেন।